হে গাইজ হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। আমি ফারহান। আজকে তুমিও জিতবে, ইউ ক্যান উইন এই বইটি পড়ে শোনাবো। এই বইটি আপনার ভাগ্য পরিবর্তন ঘটাতে সাহায্য করবেই। বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। লেখক শিব খেরা। মনোভাবের গুরুত্ব। ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা। একজন লোক মেলায় লাল, নীল, সবুজ, হলুদ ইত্যাদি রঙের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কখনো কখনো তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাস ভর্তি একটি বেলুন আকাশে উড়িয়ে দিত। বেলুনটিকে আকাশে উড়ে যেতে দেখে উৎসাহী বাচ্চারা বেলুনওয়ালার কাছে ভিড় করে তার বিক্রি বাড়িয়ে দিত। সারাদিন এই পদ্ধতিতে বেলুনওয়ালা বেলুন বিক্রি করত। একদিন পিছন থেকে জামায় টান পড়াতে বেলুনওয়ালা মুখ ফিরিয়ে দেখলো একটি বাচ্চা ছেলে। ছেলেটি জিজ্ঞাসা করলো, কালো রঙের বেলুনও কি আকাশে উঠবে? বালকটির অত্যধিক আগ্রহ লক্ষ্য করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল, ভাই, রঙের জন্য বেলুন আকাশে ওড়ে না, বেলুনের গ্যাস বেলুনকে আকাশে ওড়ায়। মানুষের জীবনেও এই কথা সত্য। আমাদের ভিতরে কি আছে সেটাই প্রধান। আমাদের ভিতরে যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করে তা হলো আমাদের মানসিকতা। আপনারা কি কখনো চিন্তা করেছেন কেন কোনো ব্যক্তি, সংস্থা বা দেশ অন্যদের তুলনায় বেশি সফল? এর মধ্যেও কোনো দৃঢ় রহস্য নেই। সফল ব্যক্তিরা একটি নির্দিষ্ট কাঙ্ক্ষিত ফল লাভের জন্য চিন্তা ও কাজ করেন। তারা জানেন ফল লাভের লক্ষ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ মানুষ। তারা আরও জানে তাকে কিভাবে গড়ে তুলে কাজে লাগাতে হয়। আমার বিশ্বাস, যে কর্মীর গুণসানের উপর যে কোনো ব্যক্তি, সংস্থা বা দেশের সাফল্য নির্ভর করে। আমি বিশ্বের প্রধান সংস্থাগুলিতে নিযুক্ত উচ্চ অধিকারীদের সঙ্গে কথাবার্তার সময় সবাইকে একটা প্রশ্ন করেছি। যদি আপনাকে একটা জাদু দণ্ড দেওয়া হয় এবং বলা হয় যে ব্যবসায়ে উৎপাদনশীলতা ও লাভ বাড়াবার জন্য আপনি যে জিনিসটি পরিবর্তন করতে চান সেই জিনিসটি কি? উত্তরে তারা সবাই এক বাক্যে বলেছেন যে সংস্থার কর্মরত ব্যক্তিদের মনোভাব যদি উন্নত হয় তবে তারা সম্মিলিতভাবে কাজ করতে সক্ষম হবে। ফলে সংস্থায় অপচয় বন্ধ হবে, সংস্থার প্রতি আনুগত্য বাড়বে এবং সাধারণভাবে ওই সংস্থা কর্মতৎপর দৃষ্টান্ত স্থল হিসাবে পরিগণিত হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম জেমস বলেন, আমাদের প্রজন্মের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হলো এই যে মানুষ মনোভাবের পরিবর্তন ঘটিয়ে তার জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে পারে। অভিজ্ঞতার নিরিখে আমরা জানি মানব সম্পদই সমস্ত রকমের উদ্যোগে সবচেয়ে মূল্যবান সম্পদ। মূলধন বা যন্ত্রপাতি ইত্যাদির থেকেও অনেক মূল্যবান। দুর্ভাগ্যক্রমে এই সম্পদের অপচয় অনেক বেশি। মানুষ আপনার মহত্তর সম্পদ কিংবা বৃহত্তম দায় হয়ে উঠতে পারে। পূর্ণ গুণ সম্পন্ন মানুষ। আমি একটি বাণিজ্যিক সংস্থার বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করেছি, যেমন ক্রেতা সহায়ক, বিক্রয় দক্ষতা, বাণিজ্য বৃদ্ধির কৌশল, সংস্থার পরিকল্পনা ইত্যাদি। নিঃসন্দেহে এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় কোনো প্রশিক্ষণই সফল হবে না যদি না শিক্ষার্থীদের মান যথোপযুক্ত হয়। উপযুক্ত গুণমান সম্পন্ন মানুষ তারাই যাদের চরিত্র আছে, সততা আছে, মূল্যবোধ আছে আর সর্বোপরি তাদের ইতিবাচক মনোভাব আছে। আমার বক্তব্যের ভুল অর্থ করবেন না। নিঃসন্দেহে সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দরকার, কিন্তু সমস্ত প্রশিক্ষণ কার্যক্রমের সাফল্য নির্ভর করবে উপযুক্ত ও গুণসম্পন্ন শিক্ষার্থীর উপর। ক্রেতা পরিষেবায় প্রশিক্ষণে শিক্ষার্থীদের বলা হয় প্রতিটি ক্রেতার সঙ্গে কথাবার্তায় অনুগ্রহ করে ধন্যবাদ ইত্যাদি কথাগুলো ব্যবহার করবে। মুখে থাকবে মোলায়েম হাসি এবং যথাসময়ে করমর্দন করবে। কিন্তু একজন মানুষ কতক্ষণ এইভাবে মৃদু হাসি হাসতে পারবে যদি তার মধ্যে ক্রেতাকে সাহায্য করার প্রকৃতি স্বইচ্ছা না থাকে? তাছাড়া ক্রেতাও শুকনো হাসির আত্মসার শূন্যতা বুঝতে পারবে। হাসি আন্তরিক না হলে তা অত্যন্ত বিরক্তিকর লাগে। আসল কথা হচ্ছে বাইরের অবয়বের থেকে অন্তর্নিহিত বস্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে কিংবা ধন্যবাদ ও মৃদু হাসি ইত্যাদি অবয়বের অঙ্গ হলেও গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলি অনায়াসে ব্যবহারের সঙ্গে একাত্ম হয়ে যায় যদি মনে কাজ করার আন্তরিক ইচ্ছা থাকে।
ফরাসি দার্শনিক বেজ পার্শালকে একবার একজন বলেছিলেন, আপনার মতো আমার ভালো মেধা থাকলে আমিও ভালো মানুষ হতে পারতাম। পাস্কাল জবাব দেন, আগে ভালো মানুষ হন, তাহলে আপনি আমার মেধা পাবেন। ক্যালগারি টাওয়ার নামে অট্টালিকার উচ্চতা 190.8 মিটার, ওজন 10,884 টন। এর প্রায় শতকরা 60% অর্থাৎ 6,349 টন মাটির নিচে আছে। উচ্চতম বাড়িগুলোর ভিত্তিকে এইভাবে সুদৃঢ় করতে হয়েছে। সাফল্যকেও দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হয়। সাফল্যের ভিত্তি হচ্ছে মনোভাব। তোমার দৃষ্টিভঙ্গি তোমার সাফল্যের অবদান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে যে শতকরা 85টি ক্ষেত্রে প্রার্থীরা চাকরি পায় তাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গির জন্য, আর শতকরা 15টি ক্ষেত্রে পায় অনেক তথ্য ও সংখ্যা তত্ত্ব জানে এবং বেশ চালাক চতুর বলে। শিক্ষা খাতে যে ব্যয় হয় তা বিপুল, এবং শিক্ষা কেবল তথ্য ও সমস্ত তত্ত্ব মুখস্থ করায়। এই শিক্ষা জীবিকা অর্জনের সাফল্যের ক্ষেত্রে মাত্র শতকরা 15% দায়ী। এই বইয়ের আলোচ্য বিষয় হল বাকি শতকরা 85% সাফল্য। ইংরেজি ভাষায় অ্যাটিটিউড শব্দটি একটি গুরুত্বপূর্ণ শব্দ। ব্যক্তি জীবনে জীবিকার ক্ষেত্রে প্রকৃতপক্ষে জীবনের সব ক্ষেত্রে এই অ্যাটিটিউড বা মনোভাবের বিশেষ গুরুত্ব আছে। কোনো প্রশাসক কি ভালো প্রশাসক হতে পারেন যদি তার উপযুক্ত দৃষ্টিভঙ্গি না থাকে? ছাত্র সুবল মনোভাব না থাকলে একজন ছাত্র কিভাবে ছাত্র হতে পারে? পিতামাতা, শিক্ষক, মালিক, কর্মচারী ইত্যাদি প্রত্যেকেরও স্ব স্ব ক্ষেত্রে দায়িত্ব পালনের মনোযোগী মনোভাব না থাকলে যথাযথভাবে তাদের কর্তব্য করতে পারেন না। তাই যে জীবিকায় আপনি পছন্দ করেন না কেন, সাফল্যের ভিত্তি হচ্ছে আপনার মনোভাব বা দৃষ্টিভঙ্গি। হিরে ছড়ানো ক্ষেত। আফ্রিকায় এক কৃষক সুখী ও পরিতৃপ্ত জীবন নির্বাহ করত। সে সুখী কারণ তার যা ছিল তাতে ছিল সন্তুষ্ট, আবার সে সন্তুষ্ট ছিল বলেই সুখী ছিল। একদিন একজন বিজ্ঞ ব্যক্তি তার কাছে হীরের মহিমা কীর্তন করে হীরের ক্ষমতা সম্পর্কে অনেক কথা বললেন। তিনি জানালেন, তোমার যদি বুড়ো আঙ্গুলের আকারে একটি হীরে থাকে তবে তুমি একটা শহরের মালিক হতে পারবে, আর হাতের মুঠোর আকারের একটি হীরে থাকলে তবে তুমি সম্ভবত একটি দেশের মালিক হতে পারবে। এই বলে বিজ্ঞ ব্যক্তিটি চলে গেলেন। কিন্তু সেই রাতে কৃষক আর ঘুমাতে পারল না। তার মনে সুখ ছিল না, কারণ হীরের অভাবে অতৃপ্ত বলে সে অসুখী। পরদিন থেকে কৃষক তার খামার বাড়ি বিক্রি করার জন্য তড়জড় শুরু করে দিল। শেষ পর্যন্ত সমস্ত বিক্রি করে তার পরিবারকে নিয়ে একটি নিরাপদ জায়গায় রেখে সে বেরিয়ে পড়ল হীরার খোঁজ করতে। সারা আফ্রিকা সন্ধান পেল না। যখন স্পেনে পৌঁছালো তখন সে শারীরিক, মানসিক এবং কি অর্থনৈতিক দিক থেকেও সম্পূর্ণ বিধ্বস্ত। চরম হতাশাগ্রস্ত হয়ে অবশেষে বার্সেলোনা নদীতে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করল। এদিকে যে লোকটি খামার বাড়িটি কিনেছিল সে একদিন সকালে ক্ষেতের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটি ছোট্ট নদীটিতে উটকে জল খাওয়াচ্ছিল। নদীর ওপারে একটি পাথরের টুকরোর ওপর সকালের রোদ পড়ে রামধনুর মতো বিচিত্র রঙে ঝকমকে হয়ে উঠল। বসার ঘরের টেবিলের ওপর পাথরটি বেশ ভালো দেখাবে মনে করে লোকটি পাথরটি নিয়ে কুড়িয়ে বাড়ি ফেলল। সেদিন বিকেলে সে বিজ্ঞ ব্যক্তি বাড়িতে এসে টেবিলের ওপর ঝকমক পাথরটি দেখে জিজ্ঞাসা করলেন, হাফিজ কি ফিরে এসেছে? হাফিজ ছিল পুরনো মালিকের নাম। খামার বাড়ির নতুন মালিক বললেন, ওই পাথরটি একটি হীরে, আমি হীরে চিনি। মালিক কিন্তু মানতে চাইল না। সে বলল, না, এটি একটি পাথর, আমি নদীর ধারে কুড়িয়ে পেয়েছি। আমার সঙ্গে আসুন, দেখবেন ওইখানে ওই ধরনের পাথর আরো অনেকগুলো আছে। তারা দুজনে কিছু পাথর কুড়িয়ে পরীক্ষার জন্য জহুরির কাছে পাঠিয়ে দিল। পাথরগুলি হীরেই। দেখা গেল সমস্ত ক্ষেতটিতে একরের পর একর জুড়ে অজস্র হীরে ছড়ানো আছে। এই গল্পটি কি নীতি শিক্ষা দেয়? এই গল্পটি থেকে 5টি শিক্ষা আমরা পাই। 1. হাতের কাছে সুযোগটিকে যথাযথভাবে সদ্ব্যবহার করাই সঠিক মনোভাব। একরের পর একর বিস্তৃত হীরে ভরা ক্ষেতটি ছিল হাতের কাছে সুযোগ। সোনার হরিণের সন্ধানে না ছুটে যদি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে
প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করাই উচিত। নদীর অপর পাড়ের ঘাসকে অনেক বেশি সবুজ মনে হয়। দূরবর্তী সম্ভাবনাকে মানুষ অনেক বেশি উজ্জ্বল মনে করে। প্রাপ্ত সুযোগকে কাজে না লাগিয়ে যারা সুদূর সম্ভাবনার স্বপ্নে বিভোর হয়ে থাকে তারা জানে না যে আর একজন ওই সুযোগটি পাওয়ার আশায় উন্মুখ হয়ে আছে। সে খুশি হবে ওই সুযোগটি পেলে। সুযোগ সম্ভাবনা বোঝার ক্ষমতা যাদের নেই তারা সুযোগ এসে যখন দরজায় কড়া নাড়ে তখন আওয়াজ হচ্ছে বলে বিরক্ত হয়। একই রকম সুযোগ দুবার আসে না। পরবর্তী সুযোগ হয়তো বেশি ভালো হবে কিংবা খুবই কষ্টসাধ্য হবে, কিন্তু একই রকম হবে না। ডেভিড ও গলিয়াত। ডেভিড গলিয়াতের গল্প অনেকেরই জানা আছে। গলিয়াত নামে দৈত্যটি গ্রামের ছেলে মেয়েদের ভয় দেখিয়ে স্বতন্ত্র করে রাখত। একদিন ডেভিড নামে একটি 17 বয়সের রাখাল ছেলে গ্রামে তার ভাইদের কাছে বেড়াতে এসে ওদের জিজ্ঞাসা করল, তোমরা দৈত্যতার সঙ্গে লড়াই করো না কেন? ভাইয়েরা ভয়ে বলল, দেখছো না কত বড়, কি বিরাট চেহারা, ওকে আঘাত করাই মুশকিল। ডেভিড বলল, তা হবে কেন? বিরাট চেহারা বলে তো আঘাত করা সহজ, কোনো তা ফসকে যাবে না। তার পরের কাহিনী সবাই জানে। ডেভিড গুলটির সাহায্যে দৈত্যটির হত্যা করে গ্রামের ছেলে মেয়েদের সন্ত্রাস মুক্ত করেছিল। একই দৈত্য সম্পর্কে দুই রকমের দৃষ্টিভঙ্গি। সাহসীর একরকম, আবার ভীতুদের অন্যরকম। জীবনের লক্ষ্যপথে প্রতিহত হলে আমার সেই অবস্থাকে কিভাবে গ্রহণ করব তা আমাদের মানসিকতার উপরে নির্ভর করে। যারা সমস্ত বিষয় ইতিবাচক চিন্তা করে তারা বাধা বিপত্তি সাফল্যের সোপান হিসেবে গ্রহণ করেন। যারা নেতিবাচক চিন্তা করেন তাদের কাছে যে কোনো বাধাই বিরাট প্রতিবন্ধক। বিখ্যাত প্রতিষ্ঠানগুলির শ্রেষ্ঠত্বের পরিমাপ সেখানকার কর্মীদের বেতন হার দিয়ে যা কাজকর্মের পদ্ধতি দিয়ে হয় না। শ্রেষ্ঠত্বের বিচার হয় প্রতিষ্ঠানের সঙ্গে কর্মীদের আবেগ ও অনুভূতি কতটা জড়িত, কাজের প্রতি তাদের মনোভাব ও কর্মীদের পারস্পরিক সম্পর্ক দিয়ে। কোনো কর্মী যখন বলেন এই কাজটা করতে পারবো না, তখন তার কথায় দুটি সম্ভাব্য অর্থ আছে। হয় তিনি বলতে চান যে কাজটি কিভাবে করতে হয় তা তিনি জানেন না, কিংবা তিনি কাজটি করতে চান না। যদি কাজের পদ্ধতি না জানা থাকে তবে তা প্রশিক্ষণের সমস্যা, আর যদি কাজটি না করতে চায় তবে তা মনোভাবের সমস্যা, অর্থাৎ কাজটি করতে তার আগ্রহ নেই, কিংবা মূল্যবোধের সমস্যা, অর্থাৎ তিনি মনে করেন কাজটি করা উচিত নয়। একটি সুসম্পন্ন দৃষ্টিভঙ্গি। আমি বিশ্বাস করি মানুষ সম্পর্কে একটি সুসম্পন্ন দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত। মানুষ কেবল দুটো হাত বা দুটো পাই নয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মেধা হৃদয় মিলিয়ে যে মানুষ সেই কাজে যায় আবার কাজ থেকে ঘরে ফিরে আসে। আমরা পারিবারিক সমস্যা কাজের জায়গায় নিয়ে যাই, আবার কাজের সমস্যা পারিবারিকের মধ্যে নিয়ে আসি। পারিবারিক সমস্যা মাথায় নিয়ে কাজের জায়গায় গেলে কি হয়? মানসিক চাপ বেড়ে যায়, ফলে উৎপাদনে ঘাটতি পড়ে। অন্যদিকে কাজের সমস্যা ও অন্যান্য সামাজিক সমস্যায় বিব্রত থাকলে জীবনের অন্যান্য ক্ষেত্রেও তার প্রভাব ফেলে, যে উৎপাদনগুলি মনোভাব নির্ধারিত করে। আমরা কি আমাদের মনোভাব নিয়ে জন্মাই, কিংবা জীবনের অভিজ্ঞতা সঞ্চয়ের সঙ্গে সঙ্গে আমাদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি গড়ে তুলি? কি কি উপাদান আমাদের মানসিকতা নিয়ে গঠন? পারস্পরিক অবস্থার ফলে কি নেতিবাচক দৃষ্টিভঙ্গি গঠিত হয় এবং সেই দৃষ্টিভঙ্গি কি পরিবর্তন করা যায়? জীবনের গঠনশীল বছরগুলিতে আমাদের মানসিকতা নির্দিষ্ট আকার নিয়ে শুরু করে। প্রধানত তিনটি উপাদান আমাদের মনোভাব গঠন করতে সাহায্য করে। সে তিনটি হলো পরিবেশ, অভিজ্ঞতা, শিক্ষা। পরিবার ইতিবাচক ও নেতিবাচক দুই রকম প্রভাব সৃষ্টি করে। শিক্ষাক্ষেত্র সহপাঠীদের প্রভাব। কর্মক্ষেত্র সহানুভূতিশীল, সাহায্যকারী, উপরওয়ালা কিংবা অতিরিক্ত সমালোচনাকারী উপরওয়ালা। সংবাদ মাধ্যম, টেলিভিশন, খবরের কাগজ, সাময়িক পত্র, বেতার, সিনেমা। সংস্কৃতি ও পরিমণ্ডল, ধর্মীয় উত্তরাধিকার ও পরিমণ্ডল, পরস্পর ও সংস্কার, সমসাময়িক রাজনৈতিক আবদ্ধ। এই সমস্ত মিলে একটি সাংস্কৃতিক বাতাবরণ সৃষ্টি করে। পরিবার, সংগঠন কিংবা স্বদেশ প্রত্যেকটিরই একটি বিশেষ সাংস্কৃতিক বাতাবরণ আছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রেতা, তত্ত্বাবধায়ক, ম্যানেজার, মালিক সকলেই বেশ ভদ্র।
আবার কোনো কোনো প্রতিষ্ঠানে দেখা যায় প্রত্যেকের ব্যবহার বেশ অভদ্রজনিত। এক একটি পরিবারে বাচ্চারাও তাদের বাবা মা ভদ্র, বিবেচক ও মার্জিত ব্যবহারে অভ্যস্ত। আবার অন্য পরিবারে একে অন্যের সঙ্গে বিশ্রীভাবে ঝগড়া করে। যেসব দেশে রাজনৈতিক বাতাবরণ পরিচ্ছন্ন এবং সরকার সৎভাবে পরিচালিত হয়, সে সমস্ত দেশে সাধারণ জনগণ সাধারণ ও সৎ, অপরকে সাহায্য করতে উৎসুক এবং আইন মেনে চলতে অভ্যস্ত। এর উল্টোটাও ঠিক, অর্থাৎ যেখানে সরকার ভ্রষ্টাচারী সেখানেও সৎ ব্যক্তি বিপদের সম্মুখীন হন। আবার যেখানে বাতাবরণ সৎ ও পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে একজন ভ্রষ্টাচারী অসুবিধার সম্মুখীন হন। যেখানে একটি ইতিবাচক কাজের আবহাওয়া আছে সেখানে একজন প্রান্তিক উৎপাদনকারী কর্মীর ও উৎপাদন ক্ষমতা বেড়ে যায়। আবার নেতিবাচক বাতাবরণে একজন সুদক্ষ কর্মীরও উৎপাদন ক্ষমতা কমে যায়। যে কোনো সংস্থার কর্মধারায় আদর্শের ওপর থেকে নিচে প্রবাহিত হয়, নিচে থেকে ওপরে নয়। মাঝে মাঝে সংস্থার কর্মকর্তাদের পিছন ফিরে তাকিয়ে বিচার করা প্রয়োজন যে তারা সহকর্মীদের জন্য কি ধরনের কাজের আবহাওয়া সৃষ্টি করেছেন। একটি নেতিবাচক অবস্থায় ইতিবাচক কর্মোদ্যম সৃষ্টি করা দুঃসাধ্য। যেখানে আইন না মেনে চলাই নিয়ম হয়ে গেছে সেখানে সৎ নাগরিক যে গঠন চোর হয়ে উঠবে তাতে তার আশ্চর্য কি? যে বাতাবরণের মধ্যে আমরা বাস করি বা যা আমার অন্যদের জন্য তৈরি করেছি তারও মূল্যায়ন করা প্রয়োজন। অভিজ্ঞতা জীবনে নানা ঘটনার অভিঘাতে এবং নানা মানুষের সঙ্গে সংসর্গের অভিজ্ঞতায় আমাদের জীবনেও আমাদের ব্যবহারেও পরিবর্তন ঘটে। যদি কোনো ব্যক্তির সংস্পর্শে এসে আমাদের ইতিবাচক অভিজ্ঞতা হয় তবে আমাদের দৃষ্টিভঙ্গিও ইতিবাচক হবে। আবার অভিজ্ঞতা নেতিবাচক হলেও দৃষ্টিভঙ্গিও নেতিবাচক হবে। শিক্ষা, এখানে আমি প্রধান অনুযায়ী শিক্ষা এবং স্কুল কলেজের বাইরে হাতে কলমে শিক্ষার কথা বলছি, কেবলমাত্র ডিগ্রির কথা নয়। জ্ঞানকে পরিকল্পনা মাফিক ও অভিজ্ঞতা নিরিখে প্রয়োগ করলে তা হয় বিজ্ঞতা। বিজ্ঞতা সাফল্য নিশ্চিত করে। আমি ব্যাপক অর্থে শিক্ষার কথা বলেছি। এই শিক্ষায় শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একজন প্রকৃত শিক্ষকের প্রভাব চিরন্তর, বৃহৎ তরঙ্গ থেকে অজস্র ক্ষুদ্র তরঙ্গের মতো। তার প্রভাব সদা বিস্তৃত এবং বস্তুতপক্ষে অপরিমেয়। শিক্ষা কেবল জীবিকা অর্জনের পথে নির্দেশ করে না, কিভাবে জীবনযাপন করতে হয় তারও শিক্ষা দেয়। ইতিবাচক মনোভাবের মানুষ কিভাবে চেনা যাবে? একজন মানুষ অসুস্থ না হলেই যেমন তাকে সুস্থতার অধিকারী বলা যাবে না, তেমনি নেতিবাচক মনোভাব না থাকলেও কাউকে ইতিবাচক মনোভাব সম্পন্ন বলে চিহ্নিত করা যাবে না। ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষের কিছু বৈশিষ্ট্য নজরে পড়ে। তারা দয়ালু, আত্মবিশ্বাসী, ধৈর্যশীল ও নিরহংকার। তারা নিজেদের সম্পর্কে এবং অন্যের সম্পর্কেও উচ্চ আশা পোষণ করেন এবং সব কাজে ইতিবাচক ফল প্রত্যাশা করেন। যাদের মনোভাব ইতিবাচক তারা 12 মাসি ফলের মতো, সব সময়ে সুস্বাদু ও তাই তারা সবসময় স্বাগত। ইতিবাচক মনের সুবিধা, এই মনোভাবের সুফল অনেক সহজে তা নজরে পড়েও। অবশ্য যা সহজে নজরে পড়ে তা সহজে নজর এড়িয়ে যেতে পারে। যাই হোক, কয়েকটি সুবিধা উল্লেখ করা যায়। উৎপাদনশীলতা বাড়ায়, সমস্যা সমাধানে সাহায্য করে, দুর্দাপূর্ণ আবহাওয়া সৃষ্টি করে, আনুগত্যের মনোভাব তৈরি করে, কর্মচারী মালিক ও ক্রেতাদের মধ্যে সম্পর্কের উন্নতি করে, মানসিক চাপ কমায়, একটি প্রসন্ন ব্যক্তি সম্পন্ন মানুষ হিসাবে সমাজে পরিচিত হতে সাহায্য করে, সঙ্গভাবে কাজের পরিবেশ সৃষ্টি করে, কাজের উৎকর্ষ বাড়ায়, আনুগত্যের আবহাওয়া সৃষ্টি করে, মুনাফা বাড়ায়, সমাজের সহায়ক সদস্য হতে সাহায্য করে। নেতিবাচক মনোভাবের ফলাফল, জীবনে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে হয় এবং অনেক সময় আমাদের নেতিবাচক মনোভাবই সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে। এই মনোভাবের ফলে বন্ধুত্ব ও চাকরি রক্ষা করা কিংবা সামাজিক ও দাম্পত্য সম্পর্ক রক্ষা করাও কঠিন হয়ে যায়। এরূপ মনোভাবের ফলে তিক্ততার সৃষ্টি হয়, জীবন উদ্দেশ্যহীন হয়ে পড়ে,
নিজের ও ঘনিষ্ঠদের ওপর মানসিক চাপ পড়ে। পরিবারের মধ্যে এবং কর্মস্থলে এমন নেতিবাচক আবহাওয়া সৃষ্টি করে যা কারুর পক্ষে মঙ্গলদায়ক নয়। এরূপ মনোভাব ধীরে ধীরে শুধু ঘনিষ্ঠদের সংক্রামিত করে না, পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চারিত হয়। এইরূপ দৃষ্টিভঙ্গি সম্পর্কে সচেতন হয়েও তা পরিবর্তন করা যায় না। কেন? মানুষের স্বভাব পরিবর্তনে পরিপন্থী। পরিবর্তন অস্বস্তিকর। যেমনই ফলাফল হোক না কেন, পরিবর্তন সব সময় চাপ সৃষ্টি করে। কখনো কখনো নেতিবাচক মনোভাবের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থায় করি। যে পরিবর্তন ইতিবাচক হলেও আমরা তা গ্রহণ করতে চাই না। চার্লস ডিকেন্স এক বন্দির কাহিনী লিখেছেন, যে অনেকদিন মাটির নিচে অন্ধকার কুঠুরিতে কাটিয়েছে। তার মেয়াদ শেষ হওয়ার পর যখন তাকে তার অন্ধকার কুঠুরি থেকে মুক্ত পৃথিবীর উজ্জ্বল আলোয় নিয়ে আসা হলো, তখন সে অবাক হয়ে চারদিক তাকিয়ে দেখল। কয়েক মুহূর্ত পরে সে তার নতুন পাওয়া স্বাধীনতায় এমন অস্বস্তি বোধ করতে লাগলো যে সে অন্ধকার কুঠুরিতে ফিরে যেতে চাইল। সেই কুঠুরি, শেকল, অন্ধকার ও সবের মধ্যেই সে নিশ্চিত ও স্বস্তিবোধ করে। তাই স্বাধীনতা ও বিশাল পৃথিবীর কোনো আকর্ষণ তার কাছে ছিল না। ইতিবাচক মনোভাব গঠনের পদ্ধতি। বাল্যকালে সারা জীবনের জন্য মানুষ গঠন সম্পন্ন হয়ে যায়। সবচেয়ে ভালো হয় যদি সেই বছরগুলিতে ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে। কিন্তু তার অর্থ এই নয় যে ঘটনাচক্রে যদি বাল্যকালে নেতিবাচক মনোভাব গড়ে ওঠে তবে সে তা সারা জীবন বহন করে চলতে হবে। এরূপ মনোভাবের পরিবর্তন করা যায়, কিন্তু তা খুব সহজসাধ্য নয়। কিভাবে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হয়? যে আদর্শগুলি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে সে সম্পর্কে অবহিত হওয়া, ইতিবাচক মনোভাব অর্জন করা আকাঙ্ক্ষা, আদর্শগুলি সার্থকভাবে অনুসরণের জন্য শৃঙ্খলবোধ ও নিষ্ঠার অনুশীলন প্রয়োজন। বয়স্ক ব্যক্তিরা নিজেরা ইতিবাচক মনোভাব গঠন করতে পারেন, এই দায় নিজেদেরও নিতে হবে। অনেক সময় ব্যর্থতার জন্য আমরা অপরকে বা সংশ্লিষ্ট অন্যান্য ঘটনা দায়ী করে তুলি, কিন্তু এইরূপ না করে একটি বিশ্লেষণধর্মী ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা দরকার। প্রত্যেক দিন প্রাপ্তকালে আমাদের মনোভাবটি তৈরি করে নেওয়া সম্ভব। বয়স্ক ব্যক্তি হিসেবে আমাদের কাজের ও ব্যবহারের দায়িত্ব আমাদেরকে নেওয়া উচিত। নর্থক মনোভাবের ব্যক্তিরা তাদের ব্যর্থতার জন্য বিশ্বশুদ্ধ সবাইকে, তাদের মাতাপিতা, স্ত্রী, শিক্ষক, দেশের সরকার, অর্থনীতি দোষারোপ করেন। মনকে অতীতের বন্ধন থেকে মুক্তি দিতে হবে। সব স্বপ্নকে সংহত করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে হবে, যেগুলি সৎ, সত্য এবং মহৎ। সেই সমস্ত ইতিবাচক বিষয়গুলি সম্পর্কে চিন্তা করতে করতেই মনের ইতিবাচক দিকটি সমৃদ্ধ হবে। আমরা যদি এই ধরনের মানসিকতা গঠন করতে চাই এবং তা স্থায়ী করতে চাই, তবে সচেতনভাবে নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করা দরকার। প্রথম পদ্ধতি, লক্ষ্যর কেন্দ্রবিন্দু পরিবর্তন করে ইতিবাচক গুণের খোঁজ করো। জীবনের সমস্ত ইতিবাচক বিষয়ের প্রতি নজর দেওয়া দরকার। কোনো ব্যক্তি জীবনে কিংবা কোনো বিশেষ অবস্থায় যে উপাদানগুলি, গুণাগুলি, সেগুলোর প্রতি নজর দেওয়া উচিত। নেতিবাচক মানসিকতা কেবলমাত্র ত্রুটিগুলি দেখতে অভ্যস্ত হয়ে যায়, ফলে দোষগুলি দেখা যায়, কল্যাণকর দিকটি নজরে আসে না। দোষ দেখায় যাদের স্বভাব, তারা স্বর্গেও ত্রুটি বের করতে পারেন। বেশিরভাগ মানুষই যা দেখতে ইচ্ছা করেন তার বড় করে দেখেন। যদি তারা মানুষের মধ্যে বন্ধুত্ব, আনন্দ এবং অন্যান্য ইতিবাচক গুণাবলীর খোঁজ করেন তবে তাই পাবেন। মানুষের মধ্যে ভালো মন্দ দুইই আছে। তাই স্মরণ রাখা দরকার যে ইতিবাচক গুণগুলির খোঁজ করা বা প্রাধান্য দেওয়ার অর্থ এই নয় যে ত্রুটিগুলিকে অগ্রাহ্য করা। সোনার খোঁজে, লুকিং ফর দ্য গোল্ড। 1 আউন্স সোনার জন্য টনের পর টন মাটি কাটাতে হয়, কিন্তু সোনায় খোঁজ হয়, মাটি নয়। আসল কথা আমাদের নজর কোনটার উপর? নজরটা সোনার উপর থাকুক, মাটির উপর নয়। মানুষের মধ্যেও দোষগুলি খোঁজা হয়, তবে মাটির মতো তা অনেক পাওয়া যাবে। প্রশ্ন হচ্ছে, আপনি কি খুঁজছেন?
অ্যান্ড্রু কার্নেগি জবাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। সব অবস্থাতেই প্রত্যেক মানুষের মধ্যে কিছু ইতিবাচক দিক আছে। অনেক সময় হয়তো গভীর অনুসন্ধান করে ইতিবাচক গুণাবলীর সন্ধান করতে হয়, কারণ তা সহজে নজরে আসে না। তাছাড়া আমরা অন্য মানুষের ত্রুটি দেখতে এত অভ্যস্ত যে ভালো দিকটি সাধারণ নজরে আসে না। সব মানুষেরই কিছু ইতিবাচক দিক আছে। এই কথার দৃষ্টান্ত হিসাবে একজন বলেছিলেন যে একটা বন্ধ হয়ে যাওয়া ঘড়িও দিনে 2 বার সঠিক সময় দেখিয়ে দেয়। স্মরণ রাখা প্রয়োজন, যখন আপনি সোনার খোঁজ করেন তখন 1 আউন্স সোনার জন্য আপনাকে টনের পর টন মাটি সরাতে হয়, কিন্তু আপনি সোনাই খোঁজেন, মাটি নয়। নেতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ সবসময় সমালোচনা করবে। কিছু লোক আছে যারা পক্ষ বিপক্ষ বিচার করে না, সবসময়ই সমালোচনা করেন। সমালোচনায় তাদের জীবিকা, সমালোচনা তাদের জীবন। তারা প্রায় বিজয়ী লক্ষ্যেও একগতা নিয়ে সমালোচনা করেন। প্রতিটি মানুষের মধ্যে প্রত্যেক অবস্থায় তারা কিছু না কিছু ত্রুটি বের করলে এবং বিশ্বশুদ্ধ সবাইকে ত্রুটির জন্য দোষারোপ করেন। এই ধরনের মানুষকে বলা যায় শক্তি শোষক, যারা সমস্ত শক্তি শোষণ করে নেন। এরা ক্যাফেটেরিয়াতে গিয়ে ক্লান্তি অবসরের নামে 20 কাপ চা কফি গলাধক্কন করেন, মনের সুখে ধূমপান করেন এবং অজস্র নিন্দামন্দ করেন। তারা শুধু নিজেদেরই মধ্যেই নয়, আশেপাশে যারা থাকেন সবার মধ্যে একটা চাপা উত্তেজনা সৃষ্টি করেন। প্রকৃতপক্ষে ছোঁয়াচে রোগের ন্যায় তারা একটি নর্থক বাণী হবন এবং এমন একটি পরিবেশের সৃষ্টি করেন যেখানে কেবল নেতিবাচক ফলই পাওয়া যায়। রবার্ট ফুলটন বাষ্পীয় পথ আবিষ্কার করেছিলেন। হ্যান্ডসন নদীতে যখন তার নতুন আবিষ্কার প্রদর্শনে আয়োজিত হয়েছিলেন, তখন কিছু নিরাশবাদী ও সংশয় ব্যক্তি জড়ো হয়ে বলাবলি করছিল যে জাহাজ কখনো চলবে না। দেখা গেল জাহাজ চলছে এবং সেটি নদী দিয়ে এগিয়ে গেল। তখন যারা জাহাজ চলবে না বলে মন্তব্য করছিল তারা চিৎকার করে বলতে লাগলো, জাহাজ কখনো থাকবে না। সবকিছু নেতিবাচক দিক দেখার কি আশ্চর্য মানসিকতা! কিছু লোক সব সময় নেতিবাচক দিকটি দেখে। Some people always look for the negative. এক শিকারীর শিকার করা পাখি খুঁজে নিয়ে আসার জন্য একটি শিক্ষিত কুকুর ছিল। কুকুরটি জলের ওপর দিয়ে হাঁটতে পারত। শিকারী যখন কুকুরটির এই অলৌকিক ক্ষমতার পরিচয় পেল, তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। বন্ধুদের নিকট কুকুরের এই আশ্চর্যজনক ক্ষমতা দেখাবার অভিপ্রায়ে সে একদিন তার বন্ধুকে হাঁস শিকারের আমন্ত্রণ জানায়। কয়েকটি হাঁস মারার পর সে কুকুরটিকে নির্দেশ দেয় হাঁসগুলো জল থেকে তুলে আনতে। কুকুরটি জলের উপর দিয়ে দৌড়ে মৃত হাঁসগুলো নিয়ে এলো। সারাদিন ধরে বেশ কয়েকবারই কুকুরটি জলের উপর দিয়ে দৌড়াতে হলো। শিকারী তার কুকুরের এই আশ্চর্য ক্ষমতার জন্য বন্ধুর কাছে কিছু মন্তব্য আশা করছিল, কিন্তু বন্ধু ছিল চুপচাপ। শিকারী বাড়ি ফেরার পথে বন্ধুকে জিজ্ঞাসা করলেন, কুকুরের কোনো অসাধারণ লক্ষ্য করেছো কি? বন্ধু জবাব দিল, হ্যাঁ, তোমার কুকুর সাঁতার জানে না। কোনো কোনো ব্যক্তি সবসময় নর্থক দিকটি দেখে। হতাশবাদী কাকে বলে? যারা নিজেদের হতাশার কথা বলতে না পারলে অসুখী হন, যারা নিজের প্রকৃত অবস্থা ভালো হলেও খারাপ বলে ভাবতে অভ্যস্ত, যারা নিজের অনেকটা সময় অভিযোগে কাটিয়ে দেন, যারা আলো নিভিয়ে দিয়ে পরীক্ষা করেন অন্ধকার কতটা গভীর, যারা জীবনের আয়নায় সর্বদাই চিরের অনুসন্ধান করেন, যারা বিছানাতে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে শোনার পর বিছানায় ঘুমানো বন্ধ করে দিয়েছেন, যারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ভয়ে স্বাস্থ্যের আনন্দ উপভোগ করতে পারেন না, যারা সবসময় খারাপ অবস্থায় আশঙ্কা করেন এবং সমস্ত ঘটনাকে গুরুতর খারাপ করে তোলেন, যারা রসগোল্লার ছিদ্রগুলি দেখেন, অন্য কিছু দেখেন না, যারা শুধুমাত্র দুঃখের হিসাব করেন, সুখের কথা ভুলে যান, যারা জানেন যে কঠিন শ্রম কারুর ক্ষতিও করে না কিন্তু বিশ্বাস করেন কোনো ঝুঁকি নেওয়া ঠিক নয়। আশাবাদীকে কয়েকটি কথায় আশাবাদীর পরিচয় দেওয়া যেতে পারে। মানসিক দিক থেকে এত দূর হবেন যে মনের শান্তি কোনোভাবে বিঘ্নিত হবে না।
প্রত্যেকেই স্বাস্থ্য, সুস্থ ও সমৃদ্ধির কথা বলবেন। কথাবার্তায় বন্ধুদের মনে এই বিশ্বাস জন্মাবেন যে তাদের প্রত্যেকেরই কিছু না কিছু শক্তি আছে। প্রত্যেক বিষয়ে উজ্জ্বল দিকটাই দেখার চেষ্টা করবেন। কেবল শ্রেষ্ঠদের বিষয়ে চিন্তা করবেন। শ্রেষ্ঠ সংস্থার জন্য কাজ করবেন এবং সবচেয়ে ভালো ফল প্রত্যাশা করবেন। নিজের সাফল্যে যেমন উৎসাহ পান, অপরের সাফল্য তেমন উৎসাহ দেখাবেন। অতীতের বিচক্তি ভুলে গিয়ে ভবিষ্যতে সাফল্যের চেষ্টা করবেন। প্রত্যেকের জন্য থাকবে স্মিত হাসি। নিজেকে উন্নতি করার জন্য এত সময় ব্যয় করবেন যেন অপরের সমালোচনা করার জন্য সময় অবশিষ্ট না থাকে। এত বড় হবেন যেন উদ্বেগ ও দুশ্চিন্তা কাবু করতে না পারে। এত মহান হবেন যেন ক্রোধ বা বশীভূত করতে পারে। দ্বিতীয় পদ্ধতি, কাজ এখনো শেষ করার অভ্যাস আয়ত্ত করুন। মেক এ হ্যাবিট অফ ডান ইট নাও। জীবনের কোনো না কোনো সময়ে আমরা দীর্ঘসূত্রতার শিকার হয়েছি। এর ফলে পস্তাতে হয়েছে। দীর্ঘসূত্রতা নেতিবাচক মনোভাবে জন্ম নেয়। প্রকৃতপক্ষে পরিশ্রম করে কাজটি শেষ করতে যত ক্লান্তি না আসে, দীর্ঘসূত্রতার অভ্যাস থেকে তার থেকে বেশি ক্লান্তি আসে। একটি সুনিষ্পন্ন কাজ মনকে দেয় সম্পূর্ণতার তৃপ্তি এবং কর্মোদ্যম, আর অসমাপ্ত কাজ একটি ছিদ্রযুক্ত জলাধারের মতো, সমস্ত কর্মশক্তিকে নিঃশোধিত করে দেয়। একটি ইতিবাচক মানসিকতা গঠন করতেও বজায় রাখতে বর্তমানের মধ্যে বাঁচার এবং হাতের কাজগুলি এখনই করার অভ্যাস করতে হবে। চাঁদের আলোয় মধুর আলস্যে সে দিয়েছে নিদ্রা। সূর্যের উত্তাপ সে উপভোগ করতে সমস্ত দেহ দিয়ে। কিছু কাজ করতে হবে এই ভেবে ভেবে সে বেঁচেছে সারা জীবন। মৃত্যু যখন দরজায় দাঁড়ালো তখনও কিছুই করা হয়ে ওঠেনি। জেমস অ্যালবেরি। ছোট ছেলেটি বাল্যকালে ভাবে যে বড় হলে আমি এই কাজ করব এবং সুখী হব। যখন বড় হলো তখন ভাবলো কলেজের পাঠ শেষ করে এই কাজ করব এবং সুখী হব। চাকরি যখন পেল তখন এইবার ভাবলো বিয়ে করি, তারপর অন্য ভালো কাজে হাত দেব। কিন্তু বিয়ের পরও যখন কিছু করতে পারলো না তখন ভাবলো বাচ্চাদের লেখাপড়া শেষ হোক, তারপর দেখা যাবে। শেষ পর্যন্ত অবসর নেওয়ার পর দেখলো জীবন যখন তার চোখের সামনে দিয়ে বয়ে চলে গেছে, কাজ যে কিছুই করতে পারেনি। খুব বড় বড় কথা বলে অনেকে দীর্ঘসূত্রতাকে আড়াল করার চেষ্টা করেন। কাজ শেষ না হওয়ার অজুহাত হিসাবে বলেন, আমি বিশ্লেষণ করে দেখেছি 6 মাস পরেও দেখা যায় সে বিশ্লেষণ চলছে, তখনও শেষ হয়নি। এটা এক ধরনের রোগ যাকে বলা যায় বিশ্লেষণের পক্ষাঘাত। এরা কখনোই কাজে সফল হবেন না। আর একদল আছেন যারা বলেন আমি তৈরি হচ্ছি। 6 মাস পরেও সে একই উত্তর, তৈরি হচ্ছি। এদের রোগকে বলা হয় অজুহাতম্বর। সবসময়ই কাজ না করার অজুহাত দেখিয়ে এড়িয়ে যান। জীবনটা অভিনয়ের আগে ড্রেস রিহার্সেল নয়। যে জীব দর্শনেই বিশ্বাস থাকুক না কেন, জীবনের খেলায় আমাদের হাতে একটি মাত্র গুলি আছে। এই খেলায় বাজি অনেক বেশি। বাজি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। কোথায় এবং কখন? এই প্রশ্নের উত্তরে বলা যায় এখানেই এবং এখনই। বর্তমান সময়কে সম্পূর্ণরূপে ব্যবহার করা প্রয়োজন। এর অর্থ অবশ্য এই নয় যে ভবিষ্যতের জন্য পরিকল্পনার প্রয়োজন নেই। সে প্রয়োজন অবশ্যই আছে। যদি বর্তমানকে যথাযথভাবে কাজে লাগান তবে স্বাভাবিকভাবে তাই হবে ভবিষ্যতের জন্য বীজ বপন করা। তৃতীয় পদ্ধতি, কৃতজ্ঞ হওয়ার মানসিকতা তৈরি হওয়া দরকার। ডেভেলপ অ্যান অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। জীবনে যা প্রসাদ লাভ করেছেন তারও হিসাব করুন। কেবল দুঃখ কষ্টের নয়, সময় মতো গোলাপের সুবাস গ্রহণ করুন। কেউ কেউ দুর্ঘটনায় বা অসুস্থ অন্ধ হয়ে গেলে 10 লক্ষ ক্ষতিপূরণ দেওয়া হয়, কিন্তু কোনো সুস্থ মানুষ কি $10 লক্ষ পাওয়ার লোভে অন্ধ হতে চাইবে না? অনেকেই চাইবেন না। আমাদের যা নেই তা নিয়ে আমাদের অভিযোগ এত সোচ্চার যে আমাদের যা আছে তার দিকে নজর দিতে পারি না। বস্তুপক্ষে আমরা যা পেয়েছি তার জন্যই আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। দুঃখ কষ্ট নয়, সুখে হিসাব করো। এই মন্তব্যের অর্থ এই নয় যে যা পেয়েছি তাতে সন্তুষ্ট হয়ে নিশ্চেষ্টা হয়ে বসে থাকা উচিত। এর অর্থ করলে বুঝতে হবে যে আমি আমার বক্তব্য ঠিক বোঝাতে পারিনি।
কিংবা আমার বক্তব্য অংশগ্রহণ করা হয়েছে। কিভাবে আপন আপন মানসিকতা অনুযায়ী বক্তব্যকে গ্রহণ করা হয় তার একটি উদাহরণ দেওয়া যেতে পারে। একজন ডাক্তারকে অতিথি বক্তা হিসাবে একদল সুরাসক্ত মানুষের সভায় বক্তৃতা দিতে আহ্বান করা হয়েছিল। সুরাশক্তি মানুষের স্বাস্থ্যের পক্ষে কতখানি ক্ষতিকর তা প্রমাণ করার জন্য তিনি একটি জোরালো পরীক্ষা করে বক্ত ব্যক্তি সকলকে বোঝাতে চেয়েছিলেন। দুটি পাত্রের একটিতে জল, অপরটিতে নির্ভেজাল মদ নিয়ে প্রথমে জলের পাত্রে একটি কেঁচো ছেড়ে দিলেন। কেঁচোটি বেশ নড়াচড়া করে বেরাতে লাগলো। তারপর সেটি তুলে নির্ভেজাল মদের পাত্রে রাখলেন। প্রায় সঙ্গে সঙ্গে কেঁচোটি টুকরো টুকরো হয়ে গেল। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন মদ আমাদের শরীরের কতটা ক্ষতি করে। তিনি শ্রোতাদের জিজ্ঞাসা করলেন, এই পরীক্ষার দ্বারা কি প্রমাণ হলো? পিছন থেকে একজন বললেন, মদ খেলে পাকস্থলীতে কেঁচো হবে না। এটি অবশ্যই ডাক্তারের প্রতিপাদ্য বিষয় ছিল না, কিন্তু শ্রোতাদের মধ্যে কেউ কেউ তাদের নিজের নিজের মানসিকতা প্রবণতা অনুযায়ী অর্থ করে নিয়েছেন। এইভাবে অনেকে পূর্ব নির্ধারিত চিন্তার প্রভাবে প্রকৃত বক্তাকে গ্রহণ করতে পারেন না। জীবনে অনেক প্রাপ্তির লুকানো সম্পদের মতো অনেক প্রকৃত মূল্য আমরা জানি না। এগুলোকে বড় করে দেখা উচিত, দুঃখ কষ্টকে নয়। চতুর্থ পদ্ধতি, ক্রমাগত শিক্ষা গ্রহণের মনোভাব তৈরি হোক। গেট ইনটু এ কন্টিনিউয়াস এডুকেশন প্রোগ্রাম। শিক্ষা সম্পর্কে একটি ভুল ধারণার নিরসন দরকার। অনেকে মনে করেন আমরা স্কুল কলেজে শিক্ষা লাভ করে শিক্ষিত হই। পৃথিবীর বিভিন্ন দেশে সেমিনারে যোগ দিতে গিয়ে আমি শ্রোতাদের প্রায় জিজ্ঞাসা করি, আপনারা কি স্কুল কলেজে প্রকৃত শিক্ষা লাভ করেছেন? এ বিষয়ে সবাই এরকম যে কেউ কেউ প্রকৃত শিক্ষা লাভ করলেও বেশিরভাগও শিক্ষা সে পায়নি। স্কুল কলেজে তথ্যপূর্ণ অনেক শিক্ষা পায়, কিন্তু শিক্ষার অনেকটাই বাকি থাকে। শিক্ষার তথ্য, ঘটনাবলী ইত্যাদি জানার খুবই প্রয়োজন, কিন্তু তাতে শিক্ষা সম্পূর্ণ হয় না। আমাদের শিক্ষার সত্য অর্থ জানা দরকার। বুদ্ধিগত শিক্ষা আমাদের মস্তিষ্ককে উর্বর করে এবং মূল্যবোধের শিক্ষা আমাদের হৃদয়কে সমৃদ্ধ করে। বস্তুতপক্ষে যে শিক্ষা আমাদের হৃদয়কে সুশিক্ষিত করে না সে শিক্ষা বিফল। আমাদের পরিবার, সমাজ ও কর্মস্থলের উপযোগী চরিত্র গঠনের জন্য নীতিবোধ ও নীতিশিক্ষার প্রয়োজন। যে শিক্ষা চরিত্রের সততা, সহমর্মিতা, সাহস, একাগ্রতা ও দায়িত্ববোধের মতো মৌলিক গুণাবলী গঠন করে, সে শিক্ষারও একান্ত প্রয়োজন। আমরা কেবল ডিগ্রির মানদণ্ডে মাপা শিক্ষা চাই না, আমরা চাই মূল্যবোধের শিক্ষা। জোরের সঙ্গে বলা যায় যে ব্যক্তি নীতিবোধের শিক্ষায় শিক্ষিত তার খুব উচ্চ ডিগ্রিধারী অথচ নীতিবোধ বর্জিত ব্যক্তির থেকে জীবনে উন্নতি করার সম্ভাবনা অনেক বেশি। চরিত্র গঠন এবং নীতি ও মূল্যবোধের শিক্ষা যে সময় বাচ্চারা বড় হয়ে ওঠে সে সময়ে দেওয়া ভালো, কারণ তখন বাচ্চাদের মনে কোনো পূর্ব নির্দিষ্ট ধারণা থাকে না। মূল্যবোধহীন শিক্ষা। প্রকৃত শিক্ষায় বুদ্ধিবৃদ্ধি ও হৃদয় বৃদ্ধি দুই সমৃদ্ধ হয়। একজন অশিক্ষিত চোর মালগাড়ি থেকে চুরি করে, কিন্তু একজন শিক্ষিত চোর পুরো রেলপথটাই চুরি করে নিতে পারে। হে গাইজ, হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। আমি ফারহান। আশা করি আপনাদের সকলকে এই বইটি অনেক বেশি ভালো লেগেছে। বইটি সেকেন্ড পার্ট দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।